মঙ্গল গ্রহে পানি ভাবা যায়? শুধু এই একটা কথাই কিন্তু আমাদের কল্পনার জগতে রীতিমতো একটা ঝড় তুলে দিয়েছে। তার মানে কি ওই যে লাল গ্রহটা আমরা দেখি, ওর বুকে জীবনের কোনো রহস্য লুকিয়ে আছে? চলুন আজকে এই অসাধারণ আবিষ্কারটার আরেকটু গভীরে ঢোকা যাক। আসলে মূল প্রশ্নটা তো একটাই, তাই না? এই বিশাল মহাবিশ্বে আমরা কি একদম একা? এই প্রশ্নটা কিন্তু মানব সভ্যতাকে যুগ যুগ ধরে ভাবিয়ে চলেছে। আর ঠিক এই প্রশ্নটার উত্তর খুঁজতেই তো আমাদের এত মহাকাশ অভিযান। আর আমাদের এত অনুসন্ধানের একেবারে কেন্দ্রবিন্দুতে চলে এসেছে এই রহস্যময় পাথরটা। একটু ভালো করে দেখুন তো, এর গায়ের অদ্ভুত দাগগুলো কি আমাদের অতীতের কোনো প্রাণের গল্প শোনাতে চাইছে? আমাদের আজকের এই পুরো তদন্তের মূল সূত্র কিন্তু এটাই। তো আজকে আমরা ধাপে ধাপে একটা রহস্যের সমাধান করার মতো করে এগোব। মানে প্রথমে দেখব লাল গ্রহের অতীতটা কেমন ছিল, তারপর যাব আজকের সবচেয়ে বড় ক্লুটার দিকে, ওই পাথরের গল্পে। এরপর আজকের দিনের একটা বিতর্ক আর ভবিষ্যতের সম্ভাবনা নিয়ে কথা বলবো। তো চলুন শুরু করা যাক এই মহাজাগতিক যাত্রা। বেশ, তাহলে আমাদের তদন্ত শুরু হচ্ছে। প্রথম পর্ব, লাল গ্রহের প্রাণের রহস্য। চলুন দেখি এই গ্রহের যে ধুলোর আস্তরণ, তার নিচে আসলে কি লুকিয়ে আছে। মনে রাখবেন, প্রত্যেকটা সূত্র কিন্তু আমাদের একটা বড় ছবির দিকেই নিয়ে যাবে। আমাদের অনুসন্ধানের প্রথম ক্লুটা কিন্তু লুকিয়ে আছে কোটি কোটি বছর পেছনে। কারণ আজকে যে আমরা মঙ্গলকে একটা লাল শুকনো মরুভূমির মতো গ্রহ হিসেবে দেখি, এটা কিন্তু সবসময় এমন প্রাণহীন ছিল না। দেখুন এই ছবিটা কি দারুণভাবে পার্থক্যটা তুলে ধরছে। একদিকে আজকের ধুলোর ঝড়ে ঢাকা লাল গ্রহ, আর অন্যদিকে প্রায় ৩০০ কোটি বছর আগের পানি আর মহাসাগরে ভরা একটা নীল গ্রহ। ভাবা যায় একসময় প্রাণের বসবাসের জন্য কি চমৎকার একটা পরিবেশই না ছিল ওখানে। আর বিজ্ঞানীরা কিন্তু এটা শুধু অনুমান করছেন না, এর পক্ষে যথেষ্ট শক্ত প্রমাণও আছে। যেমন ধরুন, স্যাটেলাইটের ছবিতে নদীর বদ্বীপের একদম স্পষ্ট চিহ্ন দেখা গেছে। আবার পাথরের মধ্যে এমন কিছু খনিজ পাওয়া গেছে যা কিনা শুধু পানির সংস্পর্শেই তৈরি হতে পারে। এই সবকিছু মিলিয়ে কিন্তু এক বিশাল মহাসাগরের দিকেই ইঙ্গিত দিচ্ছে। বেশ, এখন তো আমরা জানি যে মঙ্গলে একসময় প্রাণের জন্য একটা আদর্শ পরিবেশ ছিল। তো এখন সময় হয়েছে সবচেয়ে অকাট্য প্রমাণটা দেখার, যেটা সরাসরি প্রাণের অস্তিত্বের দিকেই আঙুল তুলছে। ঘটনাটা একদম সাম্প্রতিক, ২০২৪ সালের জুলাই মাসের। নাসার পার্সিভারেন্স রোভারটা জেজেরো ক্রেটারের একটা শুকিয়ে যাওয়া নদীখাতে ঘুরছিল, আর ঠিক সেখানেই ওটা খুঁজে পায় শেয়াভা ফলস নামের এই বিশেষ পাথরটা, যা হয়তো বিজ্ঞানের ইতিহাসের মোড়ই ঘুরিয়ে দিতে পারে। তবে মূল আলোচনায় যাওয়ার আগে একটা টার্ম একটু পরিষ্কার করে নেওয়া দরকার, সেটা হলো বায়োসিগনেচার। দেখুন, এটা কিন্তু ডাইনোসরের জীবাশ্মের মতো সরাসরি প্রাণের প্রমাণ নয়, বরং এটা হলো এমন একটা রাসায়নিক চিহ্ন যা অণুজীবের মতো কোনো প্রাণের কারণে সৃষ্টি হতে পারে। এখন এই পাথরটার সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এর রাসায়নিক বিশ্লেষণ। পাথরের গায়ে যে চিতাবাঘের ছোপের মতো দাগ, ওগুলোতে আয়রন আর ফসফেট পাওয়া গেছে। আরও পাওয়া গেছে জৈব যৌগ, যেটা প্রাণের একেবারে মূল ভিত্তি। মানে এই সব রাসায়নিক চিহ্নগুলো যখন একসাথে মেলানো হচ্ছে, তখন এমন একটা ছবি উঠে আসছে যা সম্ভবত প্রাচীন কোনো অণুজীবের দ্বারা তৈরি হয়েছিল। আর নাসার বিজ্ঞানীরাও কিন্তু এই আবিষ্কারটাকে খুবই গুরুত্ব দিচ্ছেন। তারা বলছেন যে রোভারের মধ্যে যত রকম যন্ত্র আছে, সবকিছু দিয়ে পরীক্ষা করার পরেও এই চিহ্নগুলো কেন তৈরি হলো তার কোনো অজৈবিক ব্যাখ্যা তারা খুঁজে পাননি। মানে প্রাণ ছাড়া অন্য কোনোভাবে এটা হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। আর এটা তারা বলছেন ১ বছরের কঠোর পর্যালোচনার পর। বেশ, অতীতের প্রাণের সম্ভাবনার গল্প তো হলো, কিন্তু বর্তমানে কি অবস্থা? মানে মঙ্গলে কি এখনও তরল পানি থাকতে পারে? এই একটা প্রশ্ন বিজ্ঞানীদের মধ্যে একটা বিরাট বিতর্কের জন্ম দিয়েছে। চলুন সেই বিতর্কের ভেতরে একটু ঢোকা যাক। ব্যাপারটা বেশ মজার। একদিকে মার্স এক্সপ্রেস স্যাটেলাইটের রাডার ডেটা বলছে বরফের কয়েক কিলোমিটার নিচে তরল কিছুর অস্তিত্ব আছে, যা সম্ভবত একটা হ্রদ। আবার অন্যদিকে কিছু বিজ্ঞানী বলছেন মঙ্গলের যা তাপমাত্রা, তাতে প্রচণ্ড নোনা পানীয় তো জমে বরফ হয়ে যাওয়ার কথা। আসলে বিজ্ঞান তো এভাবেই কাজ করে, তাই না? তর্ক বিতর্ক আর আরও নতুন তথ্যের অনুসন্ধানের মাধ্যমে। কিন্তু এত শক্তিশালী প্রমাণের পরেও নাসা কেন এখনও সম্ভাব্য বা ইঙ্গিতের মতো এত সতর্ক শব্দ ব্যবহার করছে? এর উত্তরটা আসলে লুকিয়ে আছে বিজ্ঞানের নিজের ইতিহাসেই। দেখুন, এর আগেও কিন্তু মঙ্গলে প্রাণ নিয়ে বড়সড় ঘোষণা করা হয়েছিল। যেমন ১৯৭৬ সালের ভাইকিং মিশন বা ১৯৯৬ সালের মঙ্গলের উল্কাপিণ্ডের ঘটনা। দুটো ক্ষেত্রেই প্রাথমিক উত্তেজনাটা পরে কিন্তু ভুল প্রমাণিত হয়েছিল। সেই অভিজ্ঞতা থেকেই বিজ্ঞানীরা এবার শিক্ষা নিয়েছেন। তারা চূড়ান্ত প্রমাণের জন্য অপেক্ষা করছেন।
তার মানে ফাইনাল রায় পেতে হলে এই পাথরের নমুনাগুলোকে পৃথিবীতে ফিরিয়ে আনতেই হবে। এই মিশনটা নাম দেওয়া হয়েছে মাস স্যাম্পল রিটার্ন, আর এটা 2030-এর দশকে পরিকল্পনা করা হয়েছে। পৃথিবীর সবচেয়ে উন্নত ল্যাবে পরীক্ষা করার পরেই কিন্তু এই রহস্যের আসল সমাধানটা হবে। মঙ্গলের এই যে রোমাঞ্চকর আবিষ্কার, এটা আমাদের একটা আরও বড়, আরও গভীর প্রশ্নের সামনে দাঁড়া করিয়ে দেয়। যদি আমাদের সবচেয়ে কাছের প্রতিবেশী গ্রহেই একসময় প্রাণের অস্তিত্ব থেকে থাকে, তাহলে এই বিশাল সৌরজগতের অন্য কোথাও কি প্রাণ থাকতে পারে? প্রথমে যার কথা মাথায় আসে সেটা হল বৃহস্পতির চাঁদ এরোপা। এর যে পুরু বরফের চাদর, তার নিচে লুকিয়ে আছে এক বিশাল মহাসাগর। ধারণা করা হয় এই মহাসাগরটা পৃথিবীর সব মহাসাগরকে একসাথে করলেও তার চেয়ে বড় হতে পারে। এরপর আছে শনির চাঁদ এনসেলাডাস। এটা তো আরও আশ্চর্যজনক। এর দক্ষিণ মেরু থেকে মহাকাশে পানির ফোয়ারা ছিটকে বের হয়, আর সেই পানি পরীক্ষা করে দেখা গেছে প্রাণের জন্য যা যা দরকার তার প্রায় সব উপাদানই ওখানে উপস্থিত আছে। আর আছে টাইটেন, শনির সবচেয়ে বড় চাঁদ। এখানে পৃথিবীর মতোই মেঘ, বৃষ্টি, নদী সবই আছে, কিন্তু সেগুলো পানির নয়, তরল মিথেনের। এমন একটা অদ্ভুত পরিবেশেও কি অন্য কোনো ধরনের প্রাণ থাকতে পারে? কে জানে। তো সব কিছু মিলিয়ে আমরা আবার আমাদের মূল প্রশ্নে ফিরে আসি। সৌরজগতের এতগুলো সম্ভাবনাময় জায়গার মধ্যে ভিনগ্রহের প্রাণের সাথে আমাদের প্রথম পরিচয় কি শেষ পর্যন্ত মঙ্গল গ্রহের এই পাথরটার মাধ্যমেই হবে? উত্তরটা ভবিষ্যতের হাতে। তবে এটা বলাই যায় যে আমরা মানব ইতিহাসের হয়তো সবচেয়ে বড় আবিষ্কারের দোরগোড়ায় দাঁড়িয়ে আছি।